সরকার অভ্যুত্থানের ভয় পায়, একটা অদৃশ্য শক্তির। অর্থাৎ সেই অদৃশ্য শক্তি সম্পর্কে খুব ভালো তারা বলতে পারবেন। আমরা জনগণের শক্তি, জনগণের অধিকার নিয়ে কাজ করছি। শেখ রবিউল আলম, এই নির্বাচনের পরে আবার দেখলাম যে বিএনপি অনেকদিন পর মাঠে সরব হতে দেখলাম এবং সমাবেশ করেছে, পাল্টা আওয়ামী লীগও রাস্তায় ছিল। তা এই সমাবেশে একটা কথা মির্জা ফখরুল আপনাদের নেতা বলেছেন যে আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। এটা একটু পরিষ্কার করতে পারেন কিনা? আসলে সাদা চোখে তো আমরা আওয়ামী লীগকেই দেখি, মানে অদৃশ্য শক্তি বলতে কি বোঝাচ্ছেন একটু যদি পরিষ্কার করতে পারেন কিনা? না, এটা কাউসার ভাই ভালো বলতে পারবে, কারণ অদৃশ্য শক্তির সমর্থন যেহেতু আওয়ামী লীগের প্রতি রয়েছে, যাদের প্রতি সমর্থন রয়েছে তারা খুব ভালো বলতে পারবে। আবার এটাও ঠিক যে আওয়ামী লীগ প্রধানও বলেছেন, সরকার প্রধান বা আওয়ামী লীগ প্রধান, যে সরকারকে উচ্ছেদ করার জন্য আর কি একটা অদৃশ্য শক্তি কাজ করছে, এরকম বক্তব্য আওয়ামী লীগ থেকে আছে। যেহেতু ওনারা সমর্থনও আছে, আবার সরকার অভ্যুত্থানের ভয় পায়, একটা অদৃশ্য শক্তির। অর্থাৎ সেই অদৃশ্য শক্তি সম্পর্কে খুব ভালো তারা বলতে পারবেন। আমরা জনগণের শক্তি, জনগণের অধিকার নিয়ে কাজ করছি। তবে এটা ঠিক আছে যে সরকার যে প্রক্রিয়া ক্ষমতায় আছে তাতে রিজিওনাল, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক কিছু সুবিধাভোগী শক্তি তো তাদের উপর সমর্থন রেখেছে বিধায় তো গণ রায় উপেক্ষা করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পেরেছে বা পারছে বা চাইছে। এই অদৃশ্য শক্তি হচ্ছে অগণতান্ত্রিক শক্তি, এটা জনগণের শক্তি না। জনগণের শক্তি হচ্ছে সমর্থন, জনমত, জনরায়। সেটার উপর আওয়ামী লীগ যেহেতু ভর করছে না, অথবা একটা অদৃশ্য শক্তির উপর আওয়ামী লীগকে ভর করতে হচ্ছে, তাদের আদেশ নির্দেশে দেশ পরিচালনা করতে হচ্ছে, অথবা ভিন্ন মত, ভিন্ন দল, ভিন্ন রাজনৈতিক দর্শনকে নিধন করতে হচ্ছে সারভাইভ করার জন্য রাজনৈতিক দল হিসেবে। অতএব তারাই এর ভালো ব্যাখ্যা দিতে পারবে আমার কাছে মনে হয়েছে। কারণ আওয়ামী লীগ একসময় একটা প্রাচীনতম রাজনৈতিক দল ছিল, গণতন্ত্র মনাও ছিল শব্দটা আমি ব্যবহার করেছি। এখন এটা মৃত্যুপ্রায় রাজনৈতিক দল, একটা পরিত্যাজ্য রাজনৈতিক দল জনগণের কাছে। যে চরিত্রের স্খলন আওয়ামী লীগের হয়েছে, যে রাজনৈতিক মহত্ব গুরুত্বর জায়গা আওয়ামী লীগ ধস নেমেছে অথবা বিধ্বস্ত হয়েছে, সেই কারণে মনে হয় যে রাজনৈতিক দলটি কোনো অদৃশ্য শক্তির প্রশ্রয়ে আছে, এবং সেই শক্তি জনগণের শক্তি নয়। কাউসার ভাই একটা কথা বলছে যে সংবিধানের পথে হাঁটে না বিএনপি, নির্বাচন মানে না। সংবিধানের পথেই তো নির্বাচন কিভাবে ছিল, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল। সংবিধানের পথে তো উন্ডা হাঁটলেন না, ক্ষমতায় এসে পঞ্চদশ সংশোধনী করে ওনাদের মতো সংবিধানটা বানালেন। ভোট কিভাবে হবে, এ তো সব জনগণের দাবির কারণে, সব দলের ঐক্যমতের কারণে ত্রয়োদশ সংশোধনীতে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল তত্ত্বাবধায়ক সরকার। সেটা সংবিধানে ছিল না, পরিবর্তনের দরকার হলো কেন? সংবিধানের পথে তো উন্ডাই থাকলেন না, উনাদের মতো করে সংবিধান বানাতে গিয়ে এই সংকটটা তৈরি করেছে। অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার ফলে আজকে জনগণের ভোটের প্রতি অনীহা, রাজনৈতিক দলগুলি ভোটে যাওয়ার পরিবেশ থাকছে না। নির্বাচন মানে কি তাই যে নির্বাচন ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে সরকারি দলের নিয়ন্ত্রণে থাকবে, এবং নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, নির্বাচনের কমিশনের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক হয়ে সরকার নির্ধারিত ফলাফল প্রকাশ করবে? এটাই কি ইলেকশন, যেটা আওয়ামী লীগ করছে? সংকট অনেক আছে। স্বাধীনতার সূচকে আমরা তলানিতে, মানবাধিকার সূচকে সারা পৃথিবীর একেবারে হাইব্রিডের থেকে নিচে গিয়ে এখন একেবারে আপনার জিরো পর্যায়ে চলে গিয়েছে মানবাধিকার। গুম, আনঅথরাইজ কিলিং, আপনি জানেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা, আইসিটি অ্যাক্ট মানে ডিজিটাল নিরাপত্তা আইন, কণ্ঠরোধ করার আইন, এগুলি তো এখন তলানিতে বাংলাদেশের অবস্থা ওয়ার্ল্ড সূচকে। গণতন্ত্র নাই, সম্পূর্ণভাবে বিধ্বস্ত বাংলাদেশের গণতন্ত্রের সূচকে। মুক্ত গণমাধ্যম সূচকে আমরা সেদিন দেখলাম যে একেবারে তলানিতে। তার মানে কি? মানুষের স্বাধীনতা, মানুষের রাজনৈতিক অধিকার বাংলাদেশে নাই। তা প্রমাণিত হয় এই সূচকগুলিতে। আমি একটা বাক্য দিয়ে শেষ করব। এখন আসলে অর্থনৈতিক সূচক। সরাব ভাই বলছিলেন যে বেকারত্ব সাউথ এশিয়ার, কিন্তু আফগানিস্তানের পরই আমাদের বেকারত্বের হার। দুর্নীতিতে আফগানিস্তানের পরে আমাদের স্থান। ব্যবসা বান্ধব পরিবেশে নেপাল ভুটানের পরে আমাদের অবস্থান। প্রতিযোগিতার সক্ষমতা ব্যবসার ক্ষেত্রে, সেটাও নেপাল ভুটানের পর আমাদের অবস্থান। অর্থ পাচারে যদি বলেন, আমাদের এশিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে আমরা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসাবে। খেলাফি ঋণ নিশ্চয়ই আপনি জানেন যে ব্যাংকগুলি দেউলিয়া হওয়ার উপক্রম। 3 লাখ কোটি টাকার উপরে যদি রাইট অফ ধরেন। একটা বাক্য দিয়ে শেষ করি, বৈদেশিক ঋণ
$100 বিলিয়ন ক্রস করেছে। দেশি এবং বৈদেশিক ঋণ মিলিয়ে 42% হয়ে গেছে জিডিপির, অর্থাৎ অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে। দেশটা আছে কোথায় আপনি আমাকে বলেন? এই সংকট থেকে উত্তরণের জন্য, এই জন্য আমি বলছি সরকার দেশটাকে দেউলিয়া করে ফেলেছে আওয়ামী লীগ। এর থেকে উত্তরণের জন্য জনগণের রায়ের ভিত্তিতে জনগণের সরকার দরকার, সেটার জন্যই আন্দোলন, সেটাই বড় সংকট।